54 বছরেও অজানা দেশে প্রকৃত বেকারের সংখ্যা। ছদ্ম বেকার 1 কোটি, সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বাংলাদেশের পোশাক খাতের জন্য অশনি সংকেত। দ্রুত কার্যকর উপায় খোঁজার তাগিদ দিলেন ব্যবসায়ীরা। রাজশাহীতে 2টি বাস ও একটি ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে নিহত 3, আহত কমপক্ষে 40। আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি। এবং অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে হামাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। স্বাধীনতার 54 বছরেও দেশে প্রকৃত বেকারের সংখ্যা বের করা যায়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, গেল 1 দশক ধরে বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে প্রকৃত বেকার সংখ্যা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ডের মারপ্যাচে বাদ পড়েছে প্রায় 1 কোটি ছদ্ম বেকার। বিশেষজ্ঞরা বলছেন, কর্মহীন বিপুল এই জনগোষ্ঠীর রুটি রুজি নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। নাদিম মোস্তফার ক্যামেরায় মাহবুব হাসান রিপনের বেকারত্ব নিয়ে 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আছে। মহিউদ্দিন মিলন ঢাকার একটি সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে 4 বছর ধরে নিচ্ছেন সরকারি চাকরির প্রস্তুতি। এর মধ্যে টিউশনি করিয়ে কোনোমতে টিকে আছেন এই জাদুর শহরে। করোনার পর থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে সরকারি চাকরির প্রতি খুব বেশি আকৃষ্টতা আছে। তো তারপর থেকে আসলে খুব কঠিন সময় দিয়ে পার করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থার বেকারত্বের সংজ্ঞা অনুযায়ী কোনো ব্যক্তি সপ্তাহে অন্তত 1 ঘন্টা মজুরি বিনিময়ে কাজ করলে তিনি বেকার হিসেবে গণ্য হবেন না। দিনমজুর সালমান অবশ্য 2022 থেকে একটি স্থায়ী চাকরির খোঁজ করছেন। অনেক জায়গায় দৌড়াইছি ভাই, হিসাবের বাইরে ভাই। তার জন্য দিনমজুরি কাজ করতেছি। কোনোদিন 500 টাকা কামাই, কোনোদিন 700 টাকা কামাই। বাড়িতে টাকা পাঠাতে পারি না ভাই। বেকারত্বের আন্তর্জাতিক মানদণ্ড বলছে, মিলন ও সালমান তারা কেউই বেকার নন। কিন্তু তারা দুজনেই মনে করছেন তারা বেকার, কারণ তারা একটি স্থায়ী ও উৎপাদনশীল কর্মের সন্ধান করছেন। তাদের বর্তমানে অবস্থাকে বলা হচ্ছে ছদ্মবেশী বেকার। দেশে এর সংখ্যা প্রায় 96 লক্ষের মতো। এর সাথে সরকারি হিসেব যদি যোগ করা হয়, তাহলে মোট বেকারের সংখ্যা দাঁড়ায় প্রায় 1 কোটি 25 লাখের মতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া বেকারত্বের যে হিসেব, সেটি নিয়ে নতুন করে কাজ করার সুযোগ দেখছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। পাশাপাশি ছদ্ম বেকারদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার ক্ষেত্রে নির্দিষ্ট কর্মপরিকল্পনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বিগত 1 সপ্তাহে 1 ঘন্টা কাজে নিয়োজিত, এটা ধরে যদি আমরা হিসাব বের করি যে না ওই মানুষটা আসলে বেকার নয়, তো সেইটা কিন্তু সমাজে বেকারত্বের প্রকৃত চিত্র নির্দেশ করবে না। তো সুতরাং আমাদের নতুন করে এখন কাজ করা উচিত। তাদের জন্য কিভাবে উৎপাদনশীল কর্মকাণ্ড তৈরি করা যায় এবং অর্থনৈতিক সংস্কার করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এখন ভাবতে হবে। বিপুল এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সমাজে বেড়ে যেতে পারে অপরাধ প্রবণতা। তাদের যে কর্মশক্তি, কর্মস্পৃহা, সেই বিষয়টা যদি সত্যি সত্যি উৎপাদনশীল কাজে যুক্ত না হয়, তাহলে সেক্ষেত্রে এই সমাজে অপরাধের প্রবণতা বেড়ে যায়, শ্রমশক্তির অপচয় হয়। শিক্ষাবিদ ডক্টর মুশফিক মান্নান চৌধুরীর মতে, নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে হবে। প্রপার অ্যাপ্রোচ নাই, আমরা একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে চলি। যে ধরেন ম্যাক্সিমাম বাংলাদেশের যে ছেলে মেয়েদের প্রবণতা হচ্ছে, আমরা পাশ করে একটা সার্টিফিকেট হলেই আমরা সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করব। যেটা করে অন্যান্য দেশে, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিজ এবং ইন্ডাস্ট্রিজ গুলো তারা পার্টনারশিপ করার পরে তারা ওখান থেকে ইউনিভার্সিটি গুলো জানতে পারে যে হ্যাঁ কি কি ভবিষ্যতে জব তৈরি হবে, কি কি স্কিল দরকার আছে ইন্ডাস্ট্রি। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিতে ভোকেশনাল বা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এক্সামিনেশন সিস্টেম থাকা উচিত যেটা ফুললি ভোকেশনাল। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপ পোশাক খাতের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেবল তৈরি পোশাক নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্তে হিমায়িত খাদ্য, টেক্সটাইল আর চামড়াজাত পণ্য রপ্তানিকারকদের কপালেও ভাঁজ পড়েছে। সংকট উত্তরণে সরকারের দ্রুত কার্যকর উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম।
রপ্তানি পণ্যের ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে, আর এই খাতটির সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র, যার রপ্তানি গড় 18%। কিন্তু ট্রাম্প প্রশাসনের একটি সিদ্ধান্তে রীতিমতো চক্ষু চড়ক গাছ খাত সংশ্লিষ্টদের। শুধু যে পোশাক খাত তা কিন্তু নয়, কপালে ভাঁজ পড়েছে হিমায়িত খাদ্য, টেক্সটাইল এবং চামড়াজাত পণ্য রপ্তানিকারকদেরও। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সঙ্গে শুল্কের হেরফেরে যুক্তরাষ্ট্রে গ্যাপ ট্রেডিং তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমেরিকান গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা ট্রেড গ্যাপের কারণে নিয়েছেন। যেসব দেশের সাথে ট্রেড গ্যাপ বেশি তাদের ডিউটি ট্যারিফ ইম্পোজিশনটাও বেশি হয়েছে। আমার মনে হয় একটা নেগোসিয়েশনের রাস্তাটা খোলার জন্য এটা হয়েছে, এখন নেগোসিয়েশনে যাবে। বর্ধিত শুল্ক কার্যকর হবে 9 এপ্রিল থেকে। ব্যবসায়ীরা মনে করছেন এটি 4-5 বছর চললে দেশের পোশাক খাতের অস্তিত্ব ধরে টান দিতে পারে। আমাদের টোটাল রেডিমেড গার্মেন্টসের 22 থেকে 23% আমরা এক্সপোর্ট করে থাকি যুক্তরাষ্ট্রে। তাহলে পরে এটা মাধ্যমে দেখা যায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের প্রতি বছর আমরা যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করে থাকি। অতি সত্বর এই সমস্যার একটা সমাধান হবে এবং বাংলাদেশ একটা সুবিধাজনক পর্যায়ে গিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি আরো বাড়াতে পারবে বলে আমি মনে করছি। সমস্যা সমাধানে রাষ্ট্র আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই সুফল মিলবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা হাতে নেওয়া হয়েছে, অবশ্যই আমরা মনে করি এটার একটা সুফল আমরা পাবো। এটা আসলে এটা শঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় এটা হয়তো একটা আমাদের জন্য আরো একটা বড় সম্ভাবনা দ্বার খুলে দিতে পারে, এটা আমার যেটা মনে হয়। অর্থনীতিবিদরা বলছেন আপাতত সমাধান আমদানিকৃত মার্কিন পণ্যের শুল্ক সমন্বয় করা। বাংলাদেশ যেটা করতে পারে, অ্যাকচুয়ালি তাদের যে পণ্যগুলো আছে এগুলোর উপর শুল্ক ড্রাস্টিক্যালি রিডিউস করতে পারে। এতে করে হয়তো তাদের মন গলবে এবং বাংলাদেশের প্রতি তারা হয়তো একটু নমনীয় মনোভাব পোষণ করতে পারে। এখনই সমাধান না করা গেলে দেশের পোশাক বাজারে কিছুটা হলেও স্থবিরতা নেমে আসার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদ আলাউদ্দিন মজুমদার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। রাজশাহীতে 2টি বাস ও একটি ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার মাঝরাতে রাজশাহী নগরীর রাজশাহী নাটোর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষা সফরে যাওয়ার পথে 2টি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়, আর অন্য বাসটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কম খরচ ও দাম ভালো থাকায় গম চাষে আগ্রহ বেড়েছে নওগাঁর কৃষকদের। চলতি মৌসুমে 17,800 হেক্টর জমিতে গম চাষ হয়েছে। ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের কারণে আগে কৃষকরা গম চাষে অনাগ্রহ দেখালেও সে অবস্থা থেকে এখন ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গত বছর গমের ফলন ও বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার গম চাষে আগ্রহী হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কৃষকরা ভালো ফলনের আশা করছেন। গমের বর্তমান বাজার দর ও চাহিদাও বেশ ভালো। এবার গমগুলো অনেক সুন্দর হয়েছে, গমের ফলনও ভালো হয়েছে। তো আশা করা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এই বছর গমের ফলনটা আমরা ভালো পেয়েছি এবং ভালো অর্থও পাবো। আশা করছি ভালো যাবে, ব্যাপ্তি করা হবে এবং ফলনও ভালো হয়েছে। মাঠে থাকা পাকা গম এখন সোনালী বর্ণ ধারণ করেছে। পাকা গম কেটে মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকদের গম চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, যেখানে আসলে পানির কিছুটা সমস্যা রয়েছে, যেখানে গরু চাষ কিছুটা হুমকির সম্মুখীন, সে সকল জমিতে আমরা কৃষকদেরকে গম চাষে উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে গম চাষ হয়েছে, যা আমদানি নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এবার বাজার পরিস্থিতি জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, ঈদের পর এখন বাজারের দাম কেমন, আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ দরুফ। ঈদের পরে খুলনার যে বাজারগুলি, সে বাজারগুলিতে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি।
যেখানে অধিকাংশ শাকসবজির দাম অপরিবর্তিত থাকলেও কিছু কিছু শাকসবজি, যে শীতের শাকসবজি ছিল, সেই শাকসবজিগুলির দাম কিন্তু যে শাকসবজিগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলির দাম কিন্তু বেশি। তবে কিছু কিছু নতুন যে শাকসবজি আসছে সেগুলির দাম কিন্তু ক্রেতারা বলছেন তাদের নাগালের মধ্যেই রয়েছে এবং তারা স্বস্তির সাথে কিনতে পারছেন। সেই সাথে আমরা বলতে চাই যে খুলনার মাংসের যে বাজার, মুরগিগুলি সব ধরনের মুরগি 20 থেকে 40 টাকা কম দামে বিক্রি হচ্ছে এবং গরুর মাংস ঈদের সময় বা রমজানের সময় 750 থেকে 800 টাকা বিক্রি হতো, তা এখন 700 টাকায় বিক্রি হচ্ছে। এই মাংসের ক্ষেত্রে কিছুটা স্বস্তি ক্রেতাদের মধ্যে দেখা যাচ্ছে এবং মাছের দামও প্রায় অপরিবর্তিত রয়েছে, যদিও বিক্রেতারা বলছেন যে মাছের যোগান কিছুটা কম আছে। তবে ক্রেতাদের চাহিদা মোতাবেক তারা সরবরাহ করতে পারছে। সেই সাথে তবে চালের যে বাজার, সেই বাজার নিয়ে কিন্তু এখনো ক্রেতাদের অভিযোগ রয়েছে। তারা বলছেন যে চালের বাজারের যে দাম বা চালের যে সিন্ডিকেট, সরকার সেটা এখনো ভাঙতে পারছে না এবং সরকারের উচিত এই যে চালের দাম সেটা ক্রেতাদের নাগালের মধ্যে আনতে। সেই সাথে আমরা যদি বলি যে অন্যান্য পেঁয়াজ বা তরকারি যেগুলি মশলা, সেগুলির দাম অপরিবর্তিত আছে, যদিও পেঁয়াজের দাম কিছুটা 4 থেকে 5 টাকা বেড়েছে কেজি প্রতি এবং রসুনের দামও বেড়েছে। এবং অন্যান্য যে বাজার, সেই বাজারে কিছুটা স্বস্তি আছে এখনো, কারণ রোজার পরে ক্রেতাদের চাহিদা কিছুটা কম আছে, ক্রেতারা বাজারে কম আসছেন এভাবেই বলছেন বিক্রেতারা। এবং 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 অন্যান্য বাজারেও কিছুটা স্বস্তি আছে এবং ফল বা অন্য কিছু যে ফল ফ্রুটস যেগুলো আছে সেগুলো আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় যতদিন যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন ততই বাড়ছে। মানবতা ভুলে একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 24 ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির। আহত হয়েছেন অনেকে। আল জাজিরার তথ্য মতে দেইর আল বালাহের 5টি এলাকায় বাসিন্দাদের এলাকা ছেড়ে যাবার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমা বর্ষণ করে। এতে হতাহতের এ ঘটনা ঘটে। গত 1.5 বছরে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 50,700। চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছেন ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। ফেনীর ছাগলনাইয়ে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন। বিলীনের পথে ফসলি জমি, বসতবাড়ি সহ 50টি আশ্রয়ন প্রকল্প। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র। স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে 2-1 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আবার আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। ফেনীর ছাগলনাইয়ায় শুভপুরে নদী থেকে দেদারসে চলছে অবৈধ বালু উত্তোলন। এতে বিলীনের পথে ফসলের জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ 50টি আশ্রয়ন প্রকল্প। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নিজামুদ্দিন মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিক। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র। রাতের আধারে একের পর এক কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি, বাগান, সবজি ক্ষেতের মাটি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তারা ঘরবাড়ি, ফসলি জমি হারাচ্ছে। বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা। রাতের আধারে 15-20টা কাঠা দিয়ে তারা বালু নিয়ে উত্তোলন করতেছে। যত কিছু আছে সবগুলা গাড়ি লিটার বই আসলে গুলি গালা করে, রাতও আসলে করে, দিনও আসলে করে। ইউনিয়ন না ডিসিআই না হাতে কাছে গেলে আন্ডা বলে ধরতাম, কাটার ধরে এত করে সম্বাদ দিতাম। ফসলীয় জমিন, আশ্রয় কেন্দ্রের ফার্ম আছে, এখানে পোল্ট্রি ফার্ম আছে, এই সবগুলো কাটি নিয়ে বালু উত্তোলন করে নিয়ে যেতেছে। আমরা চাই এটা বদ্ধ হোক।
শুভপুরে বালু মহালের কোনো ইজারা নেই। যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। ফেনী নদীতে আমরা ওই অংশে কোনো বালুমহাল ইজারা দিব না। সম্পূর্ণভাবে আমরা এটিকে, আমাদের ডিটেইলস রিপোর্ট এসেছে, আমরা একটি রিপোর্ট পেয়েছি যেটা পরিবেশগতভাবে আমাদের এখানে অনেক ক্ষতি হচ্ছে। এই মুহূর্তে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে অভিযান আমাদের চলছে এবং এটা অব্যাহত থাকবে। বালু দস্যুদের কবল থেকে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট রক্ষা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়া জেলায় বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কেবলই বিষ বৃক্ষ তামাক চাষ। এতে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশের বিরূপ প্রভাবের পাশাপাশি বাড়ছে খাদ্যশস্যের ঘাটতি। তবে কর্তৃপক্ষ বলছে তামাক চাষ রোধে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সোনা। কুষ্টিয়া জেলায় বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে রবি শস্যের পরিবর্তে চোখে পড়বে শুধু বিষবৃক্ষ তামাক ক্ষেত। বিভিন্ন তামাকজাত কোম্পানির প্রলোভনে পড়ে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা অন্য ফসল বাদ দিয়ে ঝুঁকছেন তামাক চাষে। অতিরিক্ত সার, কীটনাশক প্রয়োগের ফলে মাটির উর্বরা শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে। তামাক ক্ষতিকারক ফসল জেনেও এটি চাষ করছেন চাষিরা। তাদের অভিযোগ, কৃষি অফিস থেকে চাষিদের প্রণোদনা দেওয়া হয় না এবং উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি। 5 বিঘা না গেছি, বুঝছেন, সরকারি ভাবছি বেআইনি মাদকের সেখানে তো মানা করে, কিন্তু এই আমার এই এলাকায় এই তামাক ছাড়ার অন্য কোনো আবাদ হয় না। কৃষি অফিস থেকে আমাদের যে একটা অনুদান বা কোনো কিছু দেবে যে অন্য অন্য চাষ করো, কিন্তু এটা আমরা পাই নাই। কৃষকরা এটা চাষের উপরে খুব বেশ গুরুত্ব দিচ্ছে। এখন এটা হতে পারে অসাবধানতা বশত বা সচেতনতার অভাব। তামাক চাষ ও সেবন কিডনি, হার্ট সহ মানবদেহের মারাত্মক ক্ষতি করে বলে জানান এই চিকিৎসক। তামাকের ভয়াবহতা তো অনেক বেশি, বিশেষ করে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া, অ্যাজমা, সিওপিডি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনার ক্যান্সার হয়, মুখে, শ্বাসনালীতে, পাকস্থলীতে, পুরো শরীরেই এই ক্যান্সারের জীবাণু ছড়াই যায়। তামাকের বিস্তার রোধে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে বিকল্প অর্থকারী ফসল চাষ করতে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পরিবেশের ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি করে, এই বিষয়গুলো আমরা কৃষকদেরকে বিভিন্ন উঠান বৈঠক, মাঠ দিবস এইভাবে তাদেরকে বোঝাই যাচ্ছি এবং এর যে বিকল্প ফসলগুলো আছে, যে ফসল চাষ করে কৃষক লাভবান হতে পারে, এই তামাকের মৌসুমে আমরা ভুট্টার আবাদ বাড়ানোর জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। কুষ্টিয়া জেলায় এবছর প্রায় 12,000 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের আরও খবর। মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে প্রায় 3,500 জনে পৌঁছেছে। এতে আহত হয়েছেন 4,500-এরও বেশি মানুষ। এখনও নিখোঁজ আছেন 220 জন। গৃহহীন হয়ে পড়েছে 30 লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটে ভুগছে দেশটি। এখনও দেশটিতে উদ্ধার কাজ চলমান রয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দাতব্য সংস্থা USAID-এর কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছেন। শেষ করো মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 54 বছরে অজানা দেশে প্রকৃত বেকারের সংখ্যা ছদ্ম বেকার 1 কোটি। সমাজে অপরাধ প্রবণতা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের শুল্কারও বাংলাদেশের পোশাক খাতের জন্য অশনি সংকেত। দ্রুত কার্যকর উপায় খোঁজা তাগিদ দিলেন ব্যবসায়ীরা। রাজশাহীতে 2টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত 3, আহত কমপক্ষে 40। আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি। এবং অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে হামাস। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে 12টায় সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।